আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, খেয়াল করেন, আমরা আমাদের তো অধ্যায়টা শেষ হয়ে গেছিল। আচ্ছা, ওই গত দিনের যে অঙ্কটা ছিল, অঙ্কটা দেখছিলেন, ওই রেকর্ডিংটা একটু দেখে নেবেন। গত দিনের অঙ্কটাতে একটু ঝামেলা ছিল, আমি রেকর্ডিংটাতে ঠিক করে দিছিলাম, ঠিক আছে? যারা ক্লাস করছিলেন তারাও একটু রেকর্ডিংটা দেখে নেবেন, ওইখানে সমাধানটা করে দেওয়া আছে। আচ্ছা, আমরা তাহলে আজকে এখান থেকে শুরু করছি। দেখেন, চাকরি হতে আয়, এটা ধারা আছে কত, 32 থেকে 34। আমরা এই অংশটা শুরু করছি। তাহলে এই যে অংশটা আমরা দেখছি, দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা শর্ত আছে বা স্টেপ আছে। এই 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 অংশটার কয়েকটা স্টেপে আপনাকে এই অঙ্কটা সমাধান করতে হবে। যদি বলতে চাই, দেখেন প্রথম অবস্থায় আমাদেরকে চাকরি হতে মোট আয় নির্ণয় করতে হবে। অর্থাৎ আপনার মূল কাজ কি? মূল কাজ হচ্ছে কাজ হচ্ছে কর দেওয়া, ট্যাক্স দেওয়া সরকারকে। তা আপনি যদি ট্যাক্স যদি দিতে চান, প্রথম অবস্থায় আপনাকে আয় নির্ণয় করতে হবে। এখন আয় নির্ণয় নির্ণয় করার পর কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনি ট্যাক্স ছাড় পান সরকারের কাছ থেকে, সেগুলোকে আবার আপনাকে নির্ণয় করতে হবে। পরের অংশে আপনার যে নিট, যে লাভটা থাক, সরি আয়টা থাকবে, সেই অংশের উপরে যে আমরা এখন কর দিতে হবে বা আমাদেরকে কর দিতে হবে। তাহলে আমাদের দেখেন, এই যে 23-24 অর্থ বছর নিয়ে আমরা কাজ করছিলাম। 23-24 অর্থ বছর বলতে কি, আমাদের যে আয় বর্ষ ছিল, আমরা কর বর্ষ করছিলাম কত, 24-25-এ। কিন্তু আমাদের কিন্তু কর বর্ষ আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের বর্তমান কর বর্ষ কত বলেন তো? 24-25। আমাদের কিন্তু কর বর্ষ না, এই জায়গায় কিন্তু আমাদের আবার আর বর্ষ, আয় বর্ষ, কর বর্ষ। আমাদের দেখেন আবার আরো একটা কিন্তু আমাদের অর্থ বছর চলে আসছে, দেখছেন? বর্তমান অর্থ বছর তাহলে কত আমাদের? 25। 25-26 না? অর্থাৎ অর্ধেক করে না, এটা কি মাস চলছে? পরবর্তীতে এখনো চলে আসেনি, মানে প্রায় চলে আসার মতো অবস্থা হয়েছে, এখনো আসেনি। এখনো পর্যন্ত আমরা আছি 6 মাসের মধ্যে। মানে 6 মাসটা শেষ হলে 7টা হইলেই আমাদের আরেকটা চলে আসবে, মানে এখনো পর্যন্ত আসেনি। চলে আসবে খুব শিগগিরই। মানে কয়েকদিন বাকি আছে আর, এক কথায় বলতে গেলে। এজন্য বললাম যে চলে ভাই, আসছে। অন্তর অন্তর চেঞ্জ হয়। হ্যাঁ, বছরে, অর্থাৎ দেখেন, কর বর্ষ, আয় বর্ষ আর কর বর্ষ দুইটা জিনিস। এই জায়গায় দেখেন তো, আয় বর্ষ কত, 23-24। তেইশ 23-24 হচ্ছে আপনার আয় বর্ষ, ঠিক দেখেন 24-25 কর বর্ষ, দেখছেন? এইখানে দুইটা জিনিস লেখা আছে। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আয় বর্ষ আর কর বর্ষ এই দুটো একটু বুঝাই দেন। হ্যাঁ অবশ্যই। বুঝি না। খেয়াল করবেন, আপনি আগে আয় করবেন নাকি আগে কর দিবেন? এই দুইটার কথা কি একটু বলেন তো, আগে কি আয় করবেন নাকি আগে কর দিবেন? আয় করবো আগে। আয় করব। তাহলে আমি যদি সাপোজ, আমাদের আমাদের যে কর বর্ষ, মানে আমাদের যে সিস্টেম, আমরা হচ্ছে দুইটা বছরকে বিবেচনা করি। আপনি কর বর্ষ বাদ দেন, আয় বর্ষ চিন্তা করেন। তাহলে আমাদের অর্থ বছর কিভাবে হয়? এক বছরের অর্ধেক আর ঠিক তার পরের বছরের অর্ধেক, তাই না? তাহলে আমাদের এই যে অর্থ বছর বলি আমরা, এই যে 23-24, দেখেন এখানে লেখা আছে একটা অর্থ বছর বা আয় বছর। তাহলে এই 23-24 বলতে 23-এর শেষ অংশ, শেষ 6 মাস, আর 24-এর প্রথম 6 মাস, এই হচ্ছে আমাদের আয় বর্ষ, কর বর্ষ। তাহলে এই জায়গায় আর আয় বর্ষ যদি আমি একটা বলি, অর্থ বছর, তাহলে এই অংশে এসে আমরা এখন কত মাসে আছি, 6 মাসে না? তাহলে 6 মাস হচ্ছে প্রথম অর্ধেক। তাহলে এই যে প্রথম অর্ধ 25 সালের আর 24 সালের শেষ অর্ধ, এই দুইটা মিলে আমাদের একটা কি, একটা অর্থ বছর। এই একটা অর্থ বছরকে আমরা আয় বর্ষও বলবো, আবার কর বর্ষও বলবো। আয় বর্ষ কখন বলবো? যখন সেটা আয় করব, অর্থাৎ রানিং থাকবে। ঠিক তার পরের বছর, যে আয় করার পরে যে বছর যে আমি কর দেব, অর্থাৎ পরের বছর, সেটা হচ্ছে কর বর্ষ। দেখেন, আমি আয় করেছিলাম 23-24 অর্থ বছরে। এই দুইটা কিন্তু দুইটাই অর্থ বছর, এই অর্থ বছর থেকে আয় বর্ষ, কর বর্ষ হয়। তাহলে অর্থ বছরটা কি বোঝা গেছে, যে দুইটা বছর মিলে আমার অর্থ বছর, আর দুইটা বছরের অর্ধেক অর্ধেক, একটার শেষ একটার প্রথম। এইটুক কি ক্লিয়ার এই কনসেপ্টটা? জি ভাইয়া। হ্যাঁ। তাহলে আমরা 23-এর প্রথম আর 24-এর শেষ, মানে প্রথম যে বছরটা সেটার শেষ, আর শেষে যে বছরটা সেটার প্রথম, এটা চিন্তা করতে হবে। তাহলে এটার এটার কি, জুন থেকে দেখেন, আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুনে ক্লোজ। তাহলে জুলাই, এটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর। এই প্রথমটা কি জুলাই থেকে ডিসেম্বর, আর এটা কি জানুয়ারি থেকে, জানুয়ারি থেকে কোন পর্যন্ত, তাহলে জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন পর্যন্ত। তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আপনি
23-24 সালে অর্থাৎ 23-24 আয় বর্ষে যেটা আয় করেছিলেন সেটা ঠিক তার পরের বছরে যে কর দিতে হবে, অর্থাৎ পরের অর্থ বছরে যে। তার মানে আমাদের কি আয় বর্ষ আগে, কর বর্ষ পরে। তাহলে দেখেন আমরা এখানে ছিলাম কত, 23-24 আয় বর্ষ আর 24-25 কর বর্ষ। তাহলে আমরা এখনো কিন্তু 24-25-এর মধ্যে আছি। এই কয়দিন গেলেই, মানে এই আজকে হচ্ছে 21 তারিখ, তাহলে এই 30 তারিখ শেষ হলেই আমরা আবার নতুন যে আমাদের যে পরবর্তী 1 তারিখ আসবে, এই 1 তারিখ মানেই আমার কিন্তু আবার একটা নতুন কি চলে আসবে, অর্থ বছর চলে আসবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, ভাইয়া। হ্যাঁ বলেন। বলতেছে যে করবর্ষ এটাও কি হ্যাঁ, 24-এর লাস্টের 6টা মাস আর 25-এর শুরুর 6টা মাস হবে? শুরুর কয়টা মাস, হ্যাঁ সব সময়। এই একটা অর্থ বছর মনে করবেন, সে যে বছর হোক না কেন, আয় বর্ষ হোক কর বর্ষ হোক, সেটা একটা অর্থ বছর। সেটা যে কোনো একটা কি অর্থ বছর। তাহলে এটাও একটা অর্থ বছর, এটাও একটা অর্থ বছর। প্রথম যে সালটা থাকবে সেটার শেষ অংশ, আর পরের যে সালটা থাকবে সেটার প্রথম অংশ, অর্থাৎ প্রথম অর্ধেক। ঠিক আছে? মানে আয় বর্ষের পরের বর্ষই কি কর বর্ষ? হ্যাঁ, যে বছর যে যে অর্থ বছরে আয় করবেন তার পরের অর্থ বছরটা হচ্ছে করের বছর, অর্থাৎ কর বর্ষ। তাহলে আপনি দেখেন, এত যদি আপনি 23-24, যেমন 23-24-এ আপনি আয় করেছেন, কর দিচ্ছেন কত, 24-25-এ। যদি আপনি 24-25-এ আয় করেন, তাহলে কর দেবেন কবে? যদি আমি সাপোজ 24-25 আয় বর্ষ ধরি, তাহলে কর বর্ষ কত হবে? 25-26। পঁচিশ ও ছাব্বিশ 24। হ্যাঁ। হ্যাঁ, 25-26 ঠিক আছে, বলা ঠিক আছে, উত্তর ঠিক আছে। তাহলে এই কয়দিন পরেই আমার কি 25-26 শুরু হবে। এই 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 এক এই তারিখ হ্যাঁ, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন সবাই? আয়বর্ষ আর হ্যাঁ, করবর্ষটা। ক্লিয়ার। হ্যাঁ, আমার আমার প্রথমে জি খেয়াল ভাইয়া। ছিল না যে আপনাদের আয়বর্ষ করবর্ষ নিয়ে এখনো আলোচনা করেনি, এই কারণে আপনাদেরকে প্রশ্ন করছিলাম। যাই হোক, তাহলে আমরা এই যে আয়বর্ষ করবর্ষটা ক্লিয়ার হলাম। তাহলে আয়বর্ষ করবর্ষ আমাকে মাথা রেখে কাজ করতে হবে কেন? কারণ আমি যে বছর আয় করব, যে অর্থ বছরে, ঠিক তার পরের অর্থ বছরে আমার কি করতে হবে, তার ট্যাক্স দিতে হবে। তাহলে এখন দেখেন, আমার এই যে 23-24 অর্থ বছর, 23-24 যে আয়বর্ষ ধরছিলাম আমরা, 24-25 করবর্ষ, এই 24-25 করবর্ষে যে চেঞ্জ ছিল, তো সেখান থেকেও আমার সামান্য কিছু আবার চেঞ্জ এই নতুন বর্ষে আসছে। সেটা সামান্যতম, খুব সামান্য। তাহলে দেখেন, আমরা যদি একটু দেখতে চাই আমাদের এখানে কি আছে, এক কথায় আমাদের এই যে অঙ্কটা আমরা করতে আসছি, এই অঙ্কটার মধ্যে কি কি আছে। দেখেন তো, প্রথম পার্টটা কি বলছে, চাকরি হতে মোট আয় নির্ণয়। তার মানে প্রথম আপনাকে, যে চাকরি একটা করলেন, সরকারি হোক বেসরকারি হোক, আপনি সেখান থেকে কি কি আয় করলেন, মানে কোন কোন খাত থেকে আপনার আয় হলো, প্রথমে সেই আয়টা আপনাকে নির্ণয় করতে হবে। চাকরির, কিন্তু শুধু চাকরির অর্থ, চাকরি থেকে কি কি আয় করেছেন, কোন কোন চাকরির বিভিন্ন কিছু থাকে না, মূল বেতন, মহার্ঘ ভাতা, এই ধরনের যে অংশগুলো থাকে সেগুলো আমরা দেখবো এখানে। তাহলে দেখেন, চাকরি থেকে মোট আয় আমরা প্রথমে দেখব। পরবর্তীতে এই চাকরির যে আয়, সেখান থেকে আমি কিছু কর রেয়াত পাবো। দেখেন এখানে লেখা আছে কর রেয়াতযোগ্য বিনিয়োগ ভাতা। অর্থাৎ কর রেয়াতযোগ্য বিনিয়োগ ভাতা কি? আপনি তো অবশ্যই আয় করলে কিছুটা বিনিয়োগ করার চেষ্টা করবেন বা সঞ্চয় করার চেষ্টা করবেন। সেই যে বিনিয়োগটা আপনি করছেন কোনো একটা স্থানে, সেই অংশটা কিছু কিছু ক্ষেত্রে আপনি কর ছাড় পান। আমি যদি বলি, সাপোজ একটা উদাহরণ দেই, আপনি 10 লাখ টাকা আয় করেছেন এই বছর, বা 2 লাখ টাকা আয় করেছেন। এখন ওই 2 লাখ টাকা আয় থেকে আপনি ধরে নেন যে 50,000 টাকা আপনি এইখানে যে ধরনের তথ্য দেওয়া আছে, যেখানে সেখানে আপনি অব্যাহতি পাবেন, সেই সকল জায়গায়, যেমন জাকাত তহবিলে দান, এখানে আপনি দান করেছেন। তাহলে এই দানটা যদি সম্পূর্ণ অকরধার্য হয়, তাহলে আপনি এখান থেকে কোনো আর টাকা দেওয়া লাগবে না, অর্থাৎ আপনাকে কোনো প্রকার কর দেওয়া লাগবে না। 10 লাখ টাকা আয় করে যদি আপনি 1 লাখ টাকা জাকাত তহবিলে দান করে দেন, তাহলে ওই 1 লাখ টাকার জন্য আপনার টোটাল কর অব্যাহতি পাবেন আপনি। তাহলে আপনি তখন আবার করযোগ্য আয় কত থাকছে, 1 লাখ কম, 9 লাখ টাকা। বিষয়টা কি বোঝা গেল? মানে ছোটখাটো ভাবে যেটাকে বোঝাতে চালাম আপনাদের, যে এই দুটা তো শখের মধ্যে পার্থক্য কি, এতটুকু কি বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, তাহলে এই যে কর রেয়াতযোগ্য আয়, তাহলে কি কর রেয়াতযোগ্য আয় বলতে, বিনিয়োগ ভাতা বলতে কি, তাহলে আমরা যে সকল ক্ষেত্রে বিনিয়োগ করব বা যেগুলো দান করব, সেই অংশ থেকে আমাদের মোট যে আয় হবে আমাদের যে চাকরি হতে, সেখান থেকে আমরা কিছু কিছু ক্ষেত্রে অব্যাহতি পেতে পারি, ট্যাক্স বা কর অব্যাহতি, সেই অংশগুলো হচ্ছে এইগুলা। এরপরে দেখেন আবার, আপনার এটা করার পর
আপনাকে কর দায় নির্ণয় করতে হবে। এই কর দায় কি? কর দায় হচ্ছে, এই যেমন লেখা আছে দেখেন, আপনি ধরে নেন 5 লাখ টাকা আয় করেছিলেন, তাহলে 5 লাখ টাকার প্রথম 3.5 লাখ টাকা, এটা কিন্তু আগের কর বর্ষ অনুযায়ী মানে রানিং কর বর্ষ অনুযায়ী 3,50,000 টাকার উপরে আপনাকে 0% ট্যাক্স দিতে হবে, মানে এখানে কোনো ট্যাক্স দেয়া লাগবে না, অব্যাহতি পুরোটাই। এরপরে যদি আপনার ধরে নেন 3,50,000-এর পরে আরো 1 লাখ থাকতো, অর্থাৎ 4,50,000 টাকা যদি মোট আয় থাকতো, তাহলে এই পরবর্তী 1 লাখের জন্য আপনাকে ট্যাক্স দিতে হতো 5%। পরবর্তীতে দেখেন, তাহলে আমি কত লাখের হিসাব করলাম? এই পর্যন্ত হিসাব করলাম 4.5 লাখ। এই 4.5 লাখের পরে যদি আপনার কাছে আরো 1 লাখ টাকা আয় থাকতো, যদি, তাহলে সেই 1 লাখ এই স্ল্যাবে আসতো তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে আসলে সেই 1 লাখ টাকার জন্য আবার আপনাকে ট্যাক্স দিতে হতো 10%। তাহলে ট্যাক্স যদি 10% পর্যন্ত এখানে আসে, তাহলে প্রথমে ছিল আমার 3,50,000, তারপরে আরো 1 লাখ, আমি এখানে 4 লাখ লেখা আছে কিন্তু আমি 1 লাখ ধরছি, বা এখানে আমি 4 লাখই ধরি, তাহলে দেখেন 3,50,000, 4,50,000, তাহলে 8,50,000 এই পর্যন্ত হিসাব। তাহলে 8 লাখের পরে যদি আমার আরো ইনকাম থাকতো আরো 5 লাখ, এখানে যেভাবে দেওয়া আছে, তাহলে 5 লাখ হিসাব থাকলে এই 5 লাখের জন্য আমার কত পার্সেন্ট ট্যাক্স দিতে হতো? 15%। পরবর্তীতে, তাহলে এই পর্যন্ত আমার 8 5 13 লাখ গেল, 13 লাখের পরে আমার যদি আরো ইনকাম থাকতো 5 লাখ, তাহলে তার জন্য আমাকে ইনকাম দিতে হতো, ট্যাক্স দিতে হতো কয় পার্সেন্ট? 20%। দেখেন ওই 13 লাখের পরে তাহলে আমাদের কয় পার্সেন্ট, মোট কত লাখ টাকা গেল এখানে? 5 5 10, আচ্ছা 14 আর 1 15, আর 3 কত? 18,50,000। এই টাকার উপরে আমরা যে সুদ দিলাম, যদি এর উপরেও আমার আরো আয় থাকতো, আরো 10 লাখ, 20 লাখ, 25 লাখ, তাহলে সেই মোট আয়ের উপরে, অর্থাৎ যত টাকা আরো বেশি হতো, তার সামগ্রিক অংশের উপরে আমাকে ট্যাক্স দিতে হতো কয় পার্সেন্ট? 25%। তাহলে এই যে মোট আমার কর দায়, তাহলে এই হচ্ছে আমার। হ্যাঁ, হ্যাঁ, কিছু বললেন? আচ্ছা, তাহলে দেখেন এই যে একটা ভাগ, এই ভাগটা নিয়ে আমাদের আবার কাজ করতে হবে, কিন্তু এই কাজটা সব থেকে পরে, অর্থাৎ কর দায় নির্ণয়ের সময়। তাহলে দেখেন এই যে 3টা ধাপ আমি যা হোক একটু বোঝানোর চেষ্টা করলাম, এই 3টা ধাপ থেকে কি আপনি মোটামুটি কিছু বুঝতে পারলেন যে কি হতে পারে জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি? হ্যাঁ বলেন। বলতেছি মনে রাখার কোনো টেকনিক নাই? মনে রাখার টেকনিক? অঙ্ক যত করবেন তত মনে থাকবে, বিষয়টা এরকম। তো মনে নেই ভাইয়া। কেন? আগের অঙ্কটা সহজ ছিল অনেক না? এটা কঠিন মনে হচ্ছে? হয় অনেক। এখন থেকে সবই এরকম, বুঝছেন? ট্যাক্স মনে হয় সহজ, কিন্তু আবার ট্যাক্স কঠিন আছে। হ্যাঁ, যাই হোক, আমরা প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে, অসুবিধা হবে না। যাই হোক, আমি তো আছি আপনাদের সাথে, দেখা যাক কতদূর কি করতে পারি। তাহলে প্রথম অবস্থায় আমার কি নির্ণয় করতে হবে? চাকরি হতে আয়, মোট আয় নির্ণয় করব। সেই মোট আয় থেকে আমরা পরবর্তীতে আমাদের বিনিয়োগ করযোগ্য, অর্থাৎ কর রেয়াতযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় করব। পরবর্তীতে আমরা কর দায় নির্ণয় করব। কর দায়ের ক্ষেত্রে এই দেখেন এখানে বাদ বিনিয়োগ ভাতার উপরে কর রেয়াত, এটা আমাদের পরবর্তীতে নির্ণয় করা যাবে। তাহলে আপনি হচ্ছে ওই কর রেয়াত যেগুলা পাবেন, ওই মোট কর যেটা হবে তার থেকে আপনার ওই কর রেয়াতটা বাদ যাবে, যে আপনি মোট কর দায় পাবেন। তাহলে এটা তো আমরা একটা জাস্ট একটা ওভারভিউ পাইলাম, এখন দেখি আমরা একটু প্রথম থেকে দেখতে থাকি কিভাবে আছে। খুব সুন্দরভাবে এই ছকটাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে, বা লিখে রাখতে হবে, আস্তে আস্তে মনে থাকবে। প্রথমে দেখেন মূল বেতন, মহার্ঘ ভাইয়া, ভাতা। হ্যাঁ বলেন। ভাই সবটা যদি আপনি পিডিএফ আকারে বা হ্যাঁ আমাদের স্ক্রিনশট দিয়ে হ্যাঁ দিতেন হ্যাঁ, ওই আমাদের সুবিধা। গতদিন যেমন ভাবে আপনি স্ট্যাটিস্টিক্সে দিয়ে দিছিলাম, এভাবেও ঠিক দিয়ে দেবো আজকেও, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে দেখেন প্রথমে হচ্ছে মূল বেতন, পরবর্তীতে মহার্ঘ ভাতা, বর্ধিত ভাতা, বোনাস, কমিশন ও ফিস, ক্ষতিপূরণ, বাসস্থান সুবিধা। দেখেন আবার দুই ধরনের, সুসজ্জিত, অসজ্জিত। দেখেন সেখানে আবার কিছু শর্ত দেয়া আছে, নিয়োগকর্তা ভাড়া পরিশোধ করলে বা বিনা ভাড়ায় বাসস্থান সুবিধা দিলে আবার আবাসনের বার্ষিক মূল্যের সমান। তারপরে আবার কি বলছে দেখেন, পরবর্তীতে বলছে কম ভাড়ায়, অর্থাৎ কনসেশন হারে যদি কোনো কিছু দেয়, সেখানে বলছে বাসস্থান সুবিধা পরিশোধিত বার্ষিক মূল্যের যে ভাড়া সেটা, এটা নিয়ে আমরা পাবো অঙ্কের ভিতরে যে পাবো। যাতায়াত ভাতা দেখেন আবার দুই প্রকার, নগদ প্রাপ্ত ভাতা, আবার অকরধার্যের সীমা আছে। মানে আপনি ধরে নেন সাপোজ এরকম, যে আপনি নগদ পাইছেন 20,000 টাকা যাতায়াত হিসাবে, বা 5,000 টাকা, সেই 5,000 টাকা থেকে হয়তোবা
অকরধার্য বলল 2,000 টাকা বা 3,000 টাকা বা 10,000 টাকা, এরকম কিছু অকরধার্য সীমা আছে। সম্পূর্ণ তবে চাকরির দায়িত্ব পালনের সময় হতে হবে, অন্যথায় সম্পূর্ণ অংশ করধার্য। মানে এটা সব চাকরির ক্ষেত্রের কথা বলছে কিন্তু। যানবাহন আছে দেখেন, যানবাহন সুবিধায় আবার দুইটা শর্ত দেওয়া আছে। বলছে 2500 সিসির গাড়ি পর্যন্ত কি থাকবে, মাসে 10,000 টাকা পাবেন। অর্থাৎ আর কিন্তু 2500 টাকার উপরে যদি, 2500 সিসির উপরে যদি চলে যায়, তাহলে মাসিক দেখেন 25,000 টাকা হারে পাবেন। তারপরে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা কিভাবে পাচ্ছে? নগদ প্রাপ্ত। সেখান থেকে বাদ যাবে কি, শুধুমাত্র শেয়ার হোল্ডার পরিচালনা ব্যতীত যে সকল কর্মী হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার সার্জারি করেছেন, তাদের চিকিৎসা ভাতা সম্পূর্ণ অকরধার্য। আর অন্যদের ভাতা তাহলে করধার্য। পরবর্তীতে বলছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। পরে আছে কি, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে সুদ সহ আয় প্রাপ্তি সম্পূর্ণ অকরধার্য, তবে ক্ষেত্রবিশেষ কিছু অংশে করধার্য। কারণ আয়কর আইন 2023-এর দ্বিতীয় তফসিলের তৃতীয় অংশে 5-2 অনুযায়ী যে বছর করদাতা উক্ত ফান্ড থেকে আয় গ্রহণ করবেন, সেই বছর তার এই আয় যদি বেতন যে আয় অর্থাৎ বেতনের আয় 33%-এর উপরে না হয়, তাহলে সম্পূর্ণ অংশ অকরধার্য। কিন্তু 33%-এর উপরে হলে অতিরিক্ত অংশের বেতনের সাথে যোগ করে করধার্য হবে। তার মানে দেখছেন কত কথাবার্তা লেখা আছে। তাহলে এখানেও কিছু শর্ত আপনাকে মানতে হবে। অর্থাৎ আপনার অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে যে সুদ পাবেন, সেই তার ক্ষেত্রেও এত কিছু মেনে আপনাকে ওই সুদকে করধার্য নাকি অকরধার্য সেটা বের করতে হবে। পরে বলছে কি, অবসরকালীন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে বিনিয়োগ বা নিয়োগকর্তার দান ও এই অংশের উপর সুদ। আপ্যায়ন ভাতা অফিস চলাকালীন সময়ের জন্য প্রাপ্ত। আপ্যায়ন ভাতা সম্পূর্ণ অকরধার্য। অফিস চলাকালীন সময়ে যদি আপনি পান অকরধার্য, কিন্তু অফিস চলাকালীন বাইরে গেলে আবার সেটা করধার্য, বা সেটা সম্পর্কে এখানে ভাইয়া, নাই কিছু। হ্যাঁ বলেন। বলছি করধার্য অকরধার্য এটাই তো বুঝলাম। হ্যাঁ আচ্ছা, এইবার দেখুন করধার্য অকরধার্য বুঝলেন না, ঠিক আছে। আমি বলছি না যে আমরা একটা মোট আয় নির্ণয় করব। সাপোজ আপনি চিন্তা করেন যে আপনি কোনো একটা খাত থেকে 500 টাকা আয় করেছেন, কিন্তু সরকার বলছে যে খাত থেকে তুমি 500 টাকা আয় করেছো, এই খাতের আয় সম্পূর্ণ অকরধার্য। তার মানে এখান থেকে আয় করলে আমি তোমার কাছ থেকে কোনো ট্যাক্স নিব না। কিন্তু আবার এরকম বলতে পারে যে তুমি 500 টাকা আয় করেছো, তোমার ওই 500 টাকার উপরে আমি সর্বোচ্চ সীমা 300 টাকা পর্যন্ত আয় তোমাকে করতে দেব বিনা করে। বিষয়টা এরকম, বুঝতে পারছেন? ভাই এইটার মানে কি অকর উপর একটা লিমিটেশন? হ্যাঁ, অকর ধার্যের উপরে নির্ভরশীল না, আমার মোট আয়টাকে আমার এই ছকের মধ্যে নির্ণয় করতে হয়। হ্যাঁ, এক কথায় আপনি যা বলেছেন একেবারে ভুল হয়নি, ঠিক আছে এক কথায়। তার মানে আমাকে প্রথম অবস্থায় চিন্তা করতে হবে যে আমার কর কতগুলোর উপরে আসবে, আর আমার কর দিতে হবে না কতগুলো অংশ, সেই অংশগুলো আমাকে প্রথমে নির্ণয় করে নিতে হবে। তারপরে আমার অন্য কাজ। ঠিক আছে। একটা একটা অঙ্কে গেলে, আমরা যখন আগামী ক্লাসে একটা অঙ্ক করব, দেখবেন তখন অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। জাস্ট এখন একটু এই ছকটাকে দেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন। আর যে টুকটাক প্রশ্ন যা আছে করবেন, অসুবিধা নেই। এবার দেখেন অগ্রিম বেতন বা ভাতা। তারপরে বলছে কি বকেয়া বেতন, অর্থাৎ বিগত বছরের বেতনের সাথে যদি যুক্ত না হয়। বকেয়া বেতন ঠিক আছে, কিন্তু যদি বিগত বছরের সাথে সেটা যুক্ত হয়ে থাকে হিসাবে, তাহলে আর হবে না। কিন্তু যদি বিগত বছরের সাথে না হয়, কারণ বিগত বছরের সাথে যদি যুক্ত হয়ে যায়, তাহলে আপনি ওই বছরে একবার তার করের ভিতরে নিয়ে আসছেন, তাহলে এবছর তাকে আর নিয়ে আসবেন না, নর্মালি পেয়ে যাবেন। কিন্তু যদি না থাকে গত বছরের হিসাবে, তাহলে এবছর আপনাকে সেটা কর দেওয়ার জন্য হিসাব করতে হবে। আপনার করযোগ্য আয় হোক আর না হোক সেটা পরের ব্যাপার। তারপর বলছে দেখেন অবসর ভাতা। এই অবসর ভাতা আবার বলছে প্রাপ্ত কতটুক হচ্ছে তার উপরে বাদ, অকরধার্য সম্পূর্ণ। এই যে দেখেন বিষয়টা, এখান থেকে একটু বোঝার চেষ্টা করেন। দেখেন 18 নম্বর এন্ট্রিটা, অবসর ভাতা আপনি যা পাবেন, ধরে নেন অবসর ভাতা পাইছেন আপনি 20,000 টাকা। এই অবসর ভাতা আপনি যা পাবেন সম্পূর্ণ অকরধার্য, তার মানে এর উপরে আপনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। তাহলে এই জিনিসটাই কিছুটা বোঝা গেল, যে অকরধার্য আর করধার্যের বিষয়টা। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এভাবে দেখবেন ওই অঙ্কের মধ্যে গেলে আরো ক্লিয়ার হবে।
তারপর বলছে কি গ্র্যাচুইটি বা অকর্ধার্য, তার মানে গ্র্যাচুইটির জন্য আপনি যা পাবেন সম্পূর্ণই অকর্ধার্য। বলছে চার্জ ভাতা, তারপর বলছে কি নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচালিকার বেতন। তারপর কি প্রমোদ ভাতা বা শ্রান্তি বিনোদন ভাতা, বিভাগীয় চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত ভাতা, ডিন হিসেবে প্রাপ্ত ভাতা, ছুটি নগদায়ন। তারপর বলছে কি ভ্রমণ ভাতা, অফিসের প্রয়োজনে ভ্রমণ হলে সম্পূর্ণ অকর্ধার্য। তার মানে আপনাকে এখন বলা হলো আপনি অফিস থেকে কোনো এক জায়গায় যাবেন, তাহলে সেটা সম্পূর্ণ অকর্ধার্য। কিন্তু আপনাকে ভ্রমণ ভাতা দিল, বলল সরকার যেটা আপনার ব্যক্তিগত প্রয়োজনে দিচ্ছি, বা কোনো কোম্পানি বলল ব্যক্তিগত প্রয়োজন নিচ্ছি, তাহলে সেটা আর আপনার অকর্ধার্য আবার হবে না। পরে সে বলছে অতিরিক্ত ভাতা, মানে অন্য কোনো নামে যদি আপনাকে টাকা দেয়, শিক্ষা ভাতা, বার্ষিক বৃত্তি, তারপর কি বিশেষ ভাতা যেমন ট্রেনিং এর ভাতা, তারপর কি প্রেষণা ভাতা, তারপরে কি বেতনের পরবর্তী মুনাফা বা পরিবর্তে মুনাফা, পরের অংশে বেতনের অতিরিক্ত মুনাফা, তারপরে কি অনুমোদিত বার্ধক্য তহবিল নিয়োগকর্তার দান, অনুমোদিত গ্রাজুইটি তহবিলে নিয়োগকর্তার দান, জীবন বীমা তহবিলে নিয়োগকর্তার দান। পরবর্তীতে বলছে বিনামূল্যে প্রাপ্ত পোশাক পরিচ্ছদ, আলো তাপ পানি টেলিফোন সুবিধা, বিনামূল্যে প্রাপ্ত পাহারাদার মালিক ও ঝাড়ুদার সুবিধা, অতিরিক্ত কাজের পারিশ্রমিক, আবাসিক টেলিফোন বিল ও উপযোগ বিল প্রাপ্তি, সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের বোনাস, পাহাড়ি ভাতা বা এই পাহাড়ি ভাতা বা ঝুঁকি ভাতা, অন্যান্য সুবিধাদি যেমন দেখেন বলছে এই অন্যান্য সুবিধার মধ্যে দেখেন কি আসছে, যাও যদি কোনো কিছু থাকে নিয়ম অনুযায়ী, সেখান থেকে বলছে বাদ আয় বর্ষের নির্দিষ্ট অর্থ 4,50,000 টাকা আপনি পাবেন, এর উপরে গেলে আপনাকে কর দিতে হবে। বা মোট চাকরি আয়ের 1/3 অংশ, 1/3 অংশ কমটি, কমটি বলতে কি দুইটার মধ্যে যেটি কম, ষষ্ঠ তফসিলের 1 নম্বর অংশের অনুচ্ছেদ 27 অনুযায়ী। কারণ এখানে আবার দেখেন কিছু ধারা উল্লেখ করে দিয়েছে যে কোন অনুযায়ী কি হচ্ছে। তাহলে আবার দেখেন এইখানে আমি যে এই যে 43 নাম্বার পর্যন্ত আমরা এন্ট্রি নিয়ে আসছি, কিন্তু একটা অঙ্কের মধ্যে কিন্তু এই 43টি এন্ট্রি থাকবে না। একটা অঙ্কের মধ্যে সর্বোচ্চ আপনার 10 থেকে 15টা এন্ট্রি থাকবে। তাহলে এই 10 থেকে 15টা এন্ট্রি আপনাকে বিবেচনায় রাখতে হবে যে এর মধ্যে কি কি আসতে পারে। বিষয়টা কি বোঝা যাচ্ছে তাহলে? আমার ওই যেমন আমরা আগের ফরম্যাট যেমন করছিলাম, ফরম্যাটের মধ্যে আমাদের বেশ কিছু শর্ত ছিল, কিন্তু সব অঙ্কে সব আসতো না। এখানেও তাই, আপনার সব অঙ্কে সব আসবে না, যতটুক আসবে আমাকে ততটুক নিয়ে কাজ করতে হবে। তাহলে এই অংশগুলো এই 43টা বিবেচনা করে আমরা কি করব, চাকরি হতে মোট করযোগ্য আয় নির্ণয় করব। তার মানে আমার কতটুক আয়ের উপরে কর দিতে হবে, সেই করযোগ্য আয়টা আমরা এখান থেকে নির্ণয় করব। এই এতটুক নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে, যে একেবারে স্পেসিফিক এই জায়গাটা একটু কথা ছিল আমার, এরকম কিছু? না ভাইয়া। লাস্টের আচ্ছা, টুকু আর একটু বুঝাই দেন, এই যে এ- এই বাদ আয় বর্ষ নির্দিষ্ট অর্থ 4,50,000, আচ্ছা আর আচ্ছা আচ্ছা তারপরেরটা। আচ্ছা দেখেন এখানে বলছে নির্দিষ্ট অর্থ আপনি একটা আয় বর্ষ থেকে এটা বাদ দিতে পারবেন, মানে যা হবে তার থেকে এটা বাদ দিতে পারবেন, নির্দিষ্ট অর্থ 4,50,000 টাকা দিয়ে দেখবে যে আপনার যে চাকরি হতে মোট আয় আসছে, এই মোট আয়ের এক একের 3 অংশ, 1/3 অংশের মধ্যে যেটি কম সেটা আপনাকে নিতে হবে। যদি 4 লাখ এই দুইটার মধ্যে তুলনা করতে হবে, তখন আপনাকে মোট যে আয়টা হইল সেই আয়ের 1/3 অংশ করতে হবে, করে যদি 4,50,000 টাকার কম হয় তাহলে সেটা গ্রহণ করতে হবে। আর যদি 4,50,000 টাকা কম হয় তাহলে সেটি গ্রহণ করতে হবে, অর্থাৎ যেটি কম এই দুইটার মধ্যে যেটি কম সেটা আপনাকে নিতে হবে। বুঝছেন, সেটাকে আপনাকে বিবেচনা করতে হবে যেটি কম এই দুইটার মধ্যে অর্থাৎ 1/3 অংশ যদি 4,50,000 টাকার বেশি হয়, তাহলে আমার 4,50,000 টাকা গ্রহণ করতে হবে। গ্রহণ করতে হবে, হ্যাঁ যেটি কম। ঠিক আছে। ভাইয়া এখানে কি তফসিলও উল্লেখ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় এই লাইনটা আপনাকে অবশ্যই একেবারে যা আছে হুবহু তাই লিখতে হবে। এখন ধরে নেন আপনি অঙ্ক করেছেন ঠিকঠাক, তফসিল লেখেননি, হয়তো 10 মার্কসের অঙ্কে আপনাকে 1 কেটে নিল, আবার স্যার যদি সহৃদয়বান ব্যক্তি হয়ে থাকে হয়তো বা মার্কস দিয়ে দিল। হ্যাঁ বিষয়টা এরকম।
সেটা পুরো স্যারের উপরে নির্ভর করবে, কিন্তু তফসিলটাও উল্লেখ করে দেয়া ভালো, মানে কোন অনুযায়ী আপনি যেটা করছেন সেটা আপনাকে দেখা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, জি ভাইয়া। তাহলে আমরা চাকরি হতে মোট যে কর ধার্য আয় সেটা আমরা পাইলাম। এবার দেখেন কি বলছে, কর রেয়াত যোগ্যর ভিতরে কি কি আছে। বিনিয়োগ ভাতা, জীবন বীমা প্রিমিয়াম, এখানে বলছে অথবা বীমা মূল্যের 10%, দুইটির মধ্যে যেটি কম। ওই দেখছেন যেটি কমের শর্ত, তাহলে এখন বুঝছেন, মানে এটা যা হবে আর বীমা মূল্যের 10% এই দুইটার মধ্যে তুলনা করে যেটি কম হবে সেটি আমার এই জায়গায় বিনিয়োগ ভাতার মধ্যে যাবে, কর রেয়াত যোগ্যের মধ্যে। তারা বলছে কি, অবিবাহিত হিন্দু পরিবারের সদস্যদের জীবন বীমা প্রিমিয়াম, বিলম্বিত বার্ষিক বৃত্তি, মূল বেতনের পঞ্চমাংশ এর অতিরিক্ত নয়। আবার এখানে একটা শর্ত জুড়ে দিছে, সরকারি ও নিবন্ধিত ভবিষ্যৎ তহবিলে দান বা সাধারণ ভবিষ্যৎ তহবিলে দান, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মীর দানের, দেখেন এটা বেতনের আবার 2 গুণ, এটা আছে আবার বিষম সত্য, বার্ধক্য তহবিলের চাঁদা, সঞ্চয়পত্র, সিকিউরিটি বিনিয়োগ কোম্পানির তহবিলের চাঁদা, ডিপিএস এ দান, এখানে আবার সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত আপনি করতে পারবেন। তারপর হচ্ছে দাতব্য হাসপাতালে দান, অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কল্যাণে প্রতিষ্ঠান যদি থাকে তার জন্য দান, জাকাত তহবিলে দান, গ্রুপ বীমা বা কল্যাণ তহবিলে চাঁদা, আগা খান নেটওয়ার্ক নেটওয়ার্কের দান, অনুমোদিত জনকল্যাণ বা সেবামূলক প্রতিষ্ঠানে দান, কোম্পানির শেয়ার ক্রয়, মিউচুয়াল ফান্ড, ঋণপত্রের প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ, ল্যাপটপ ক্রয়, দেখেন ল্যাপটপ ক্রয় করতে পারবেন আপনি 1,00,000 টাকা পর্যন্ত, সেখানে কোনো কর দেওয়া লাগবে না। ডেস্কটপ কিনতে পারবেন 50,000 টাকা পর্যন্ত, সেখানে কোনো কর দেওয়া লাগবে না, অর্থাৎ সেটা মুক্ত, কর রেয়াতযোগ্য। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে কোনো যদি কিছু করেন সেখানে, প্রতিবন্ধী কল্যাণের জন্য যদি কোনো প্রতিষ্ঠানে দান করেন সেখানেও আপনি অকরধার্য পাবেন বা কর রেয়াত পাবেন। প্রাথমিক গণপ্রস্তাব দেখুন আইপিও এর মাধ্যমে কোম্পানির শেয়ার ক্রয় বা মিউচুয়াল ফান্ডে যদি কোনো ডিবেঞ্চারে বিনিয়োগ করেন তাহলে সেখানে পাবেন। বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ডে যদি আপনি বিনিয়োগ করেন সেখান থেকেও আপনি পাবেন। তারপরে বলছে আইসিজি ডিডিআরবি, অর্থাৎ এখানে দুর্যোগ ব্যবস্থাপনায় যদি কোনো সভায় দান করেন সেখান থেকে আপনি অকরধার্য পাবেন। বলছে এশিয়াটিক সোসাইটি যদি দান করেন সেটাও আপনি কর রেয়াত পাবেন। এবার দেখেন এই রেয়াত করার পর আপনাকে কি বলছে, প্রকৃত বিনিয়োগ আসবে, এটা আপনি যে কত টাকা বিনিয়োগ করেছেন সেটা এইখানে আসবে। যখন যে প্রকৃত বিনিয়োগ চলে আসবে তখন দেখেন বলছে কর রেয়াতের সীমা, কর অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি বা আয় হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয় ও ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়ের 3%, অর্থাৎ মোট যে আয় হবে সেই আয়ের আপনি 3%। 2 নম্বরে বলছে অনুমোদনযোগ্য বিনিয়োগের 15%, আর নির্দিষ্ট অর্থ, এই তিনটা তথ্যের মধ্যে যেটি কম হবে সেইটি আপনাকে কর রেয়াতযোগ্য। দেখেন তিনটা জিনিস কি কি বলছে, অনুমোদিত বিনিয়োগের 15%, নির্দিষ্ট একটা অর্থ প্রত্যেক বছর সরকার উল্লেখ করে দেয়, আর আপনার যে মোট যে আয় হয়েছে সেই মোট আয়ের 3%, এই তিনটার মধ্যে যেটি কম সেটি আপনার কর রেয়াতযোগ্য হিসেবে এখানে বসবে। এই নির্দিষ্ট অর্থ বলতে সরকার এখানে 10,00,000 টাকা হিসাব করে দিয়েছে। তাহলে আগেও দেখেন যেটি কম ছিল 4.5 লাখ টাকা আর 1/3 কম বেশি, আর এখানে তিনটা, যে মোট আয় তার 3%, অনুমোদনযোগ্য বিনিয়োগের 15%, আর নির্দিষ্ট নির্দিষ্ট অর্থ 10 লাখ, এই তিনটার জিটি কম। ঠিক আছে। এরপরে দেখেন আরেকটা জিনিস আছে, এই যে কর দায় নির্ণয়ের কথা যেটা বলছিলাম, যেটা একটু আগেই বলে আসলাম, আমার যে কর দায়টা হবে অর্থাৎ মোট যে আমি করটা পাবো, যে এত টাকা আমার কর হয়েছে, সেই করের উপরে আমি এবার এইখান থেকে বিভিন্ন স্ল্যাবে ভাগ করতে করতে এসে আমাকে বাদ দিতে হবে একটা একটা করে। তাহলে এই যে অংশটা মোটামুটি আমরা একটু দেখার চেষ্টা করলাম, আমরা আগামী দিন যখন অঙ্ক করব তখন আমাদের কনসেপ্টটা ভালোভাবে মানে ক্লিয়ার হতে থাকবে। আজ কিন্তু আসলে কনসেপ্ট ক্লিয়ার হয়নি, আপনারা মনে করছেন কি আমরা দেখছি, এরকম একটা কিছু না? হ্যাঁ ভাইয়া, মনে হচ্ছে হ্যাঁ, শব্দগুলো অঙ্কটা এরকম একটু মনে হচ্ছে যে কঠিন কি তো। একটা দেখছি, যে অনেক মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে বাস্তবতা কঠিন না। আপনাকে এখানে সব একটা অংশের মধ্যে আমি তো বললাম সর্বোচ্চ 10 থেকে, এই দেখেন একটা অঙ্ক আমি দেখাই আপনাদের। এই যে একটা অঙ্ক দেখেন তো কি আছে এর মধ্যে, কি কি আছে।
বলছে মাসিক বেতন দেওয়া আছে 22,000 টাকা, মহার্ঘ ভাতা 25%, চিকিৎসা ভাতা 2,000 টাকা, যার প্রকৃত খরচ 1,000 টাকা, যাতায়াত ভাড়া 2700 টাকা, আপ্যায়ন ভাতা মাসিক 2500 টাকা, যার প্রকৃত খরচ 800 টাকা, বোনাস 4 মাসের মূল বেতনের সমান, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 80%, চার্জ ভাতা মাসিক 1800 টাকা, কমিশন নেট মুনাফা 10%, উক্ত বর্ষের মুনাফা 2 লাখ টাকা, অগ্রিম বেতন 44,000 টাকা। জনাব রফিক সাহেবের চাকরি হতে মোট আয় বের করো। তাহলে দেখেন আমার ওখানে তিনটা জিনিস পাইছিলাম, একটা হচ্ছে কর দায় নির্ণয়, একটা ছিল কর রেয়াতযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয়, আর একটা ছিল মোট আয় নির্ণয়, তিনটা পার্ট। কিন্তু এখান থেকে আপনাকে করতে বলছে কি একটা পার্ট। অঙ্কটা পড়ে কিছু বুঝতে পারলেন তো? এখান থেকে যেটা অঙ্কটা আমি পড়াইলাম এটা থেকে কিছু বোঝা গেল? এইটা মূলত কত মার্কের অঙ্ক মানে? এই যেটা দেওয়া আছে এটা এটা আপনার সর্বোচ্চ 6 মার্কসের আসতে পারে। এই যেটা দেওয়া আছে যদি 10 আসে তাহলে অবশ্যই মনে রাখবেন এই তিনটা পার্ট করতে হবে। বুঝছেন? হ্যাঁ। তিনটা পার্ট করতে হবে। তার মানে প্রথম কি মোট আয়, তারপরে কর রেয়াতযোগ্য আয় বা বিনিয়োগ ভাতা, তারপরে কি কর দায় নির্ণয়। তিনটা পার্ট করলে সেখানে 10, আর তিনটা পার্ট না থাকলে 10 মার্কসের অধিকাংশ ক্ষেত্রে আসে না, 6, 4 এরকম আসে। ঠিক আছে? আমি জি। আপনাদেরকে এরকম পরামর্শ দেবো যে আজকের এই ক্লাসটা যে দেখলেন, মোটামুটি যদি কেউ রেকর্ডিং দেখতে চান দেখতে পারেন। কিন্তু আর আর আপনারা এই যে আমি যে টেবিলটা, এই যে যতটুকু আমি করাইলাম এই টেবিলটা আমি একদম আপনাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে দিচ্ছি গ্রুপে। সুন্দর করে এই স্ক্রিনশটটা আপনারা খাতায় লিখবেন, ঠিক যে যেভাবে যেখানে লেখা আছে। ঠিক আছে? সুন্দর করে খাতায় লিখবেন। আগামী দিন থেকে নিয়ে বসবেন, ওটা খাতা সামনে রেখে বসবেন। তাহলে কি হবে, আমার ও তো মুখস্থ হবে না, আমার 2-5 দিনে মুখস্থ হবে না। ওটা মুখস্থ করতে গেলে আপনাকে 10টা 12টা অঙ্ক করতে হবে, তারপর দেখবেন কনসেপ্টটা ক্লিয়ার হবে। সামনে যখন আপনার কাছে খাতাটা থাকবে প্রত্যেকটা প্রশ্নের, তখন আপনি বুঝতে মানে রুলসের, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা এখানে যেতে পারে, ওখানে যেতে পারে। এটা আস্তে আস্তে নিজের মাথায় কনসেপ্টটা ঢুকে গেলে তখন দেখবেন আপনি নিজে অঙ্কটা করতে পারছেন। ঠিক আছে? কেউ জি কোনো প্রশ্ন ভাইয়া। করবেন? ভাইয়া একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আমাদের আগের অধ্যায়ের ছকটাও দেওয়া নাই, ওইটাও যদি একটু দিতেন ভালো হতো। মানে আগের অধ্যায়ের ছকটা আমি ওরকম একটি স্ক্রিনশট দিয়ে দেবো, তাই আর গতদিন যেভাবে দিছিলাম? জি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ আপনাদেরকে।